প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগতম। এতদিন তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ 11-এর পরীক্ষা চলছিল, তাই একটু আমি চাপে ছিলাম। তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত। এখন আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি কিছু ম্যাপ পয়েন্টিংয়ের। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমি ভীষণ ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং নিয়ে আসলাম। এবার দেখো, আমি কিছু শিল্পের ম্যাপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, শিল্প থেকে যা সাজেশন দিচ্ছি আমি ম্যাপ পয়েন্টিংয়ে, এগুলো তোমরা করে যাও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথমে রয়েছে উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, তার নাম হচ্ছে গুরগাঁও। এইবারে শর্ট প্রশ্ন তোমাদের এইভাবেই পড়তে পারে যে উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি। তাহলে তোমরা এটা ম্যাপেও পাচ্ছ, আবার শর্ট কোশ্চেনও পাচ্ছ। সেকেন্ডে দেখো, ভারতের রুর অথবা লৌহ ইস্পাত কেন্দ্র, সেটা হচ্ছে দুর্গাপুর। এটাও সেম প্রশ্নের মধ্যেও পড়তে পারে। তারপরে দেখো, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, চিত্তরঞ্জন। তারপর পূর্ব ভারতের মোটর গাড়ি, সেটা হচ্ছে জামশেদপুর। পূর্ব উপকূলের জাহাজ নির্মাণ কেন্দ্র অথবা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, তাহলে তার নাম কি? বিশাখাপত্তনম। বন্ধুরা, তোমরা কিন্তু ব্র্যাকেটে অবশ্যই এইভাবে বিশাখাপত্তনম আরও যেগুলো বললাম সেইভাবে কিন্তু ব্র্যাকেটের নামগুলো অতি অবশ্যই দেবে। না হলে তোমরা যদি শুধু পূর্ব উপকূলের জাহাজ নির্মাণ কেন্দ্র লেখো, তাহলে তোমরা কিন্তু হাফ নাম্বার পাবে। তাই ব্র্যাকেটের নামগুলো কিন্তু অবশ্যই লিখবে। তারপরে আছে দেখো, চেন্নাই। চেন্নাই হচ্ছে দক্ষিণ ভারতের মোটর গাড়ি অথবা জাহাজ নির্মাণ কেন্দ্র। তোমরা একটু ভালো করে দেখে শুনে লিখবে, দক্ষিণ ভারত বলছে কি উত্তর ভারত বলছে, নামগুলো কিন্তু ঠিকঠাক দেখে লিখবে। বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাই। তারপরে দিয়েছে কি সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র। আচ্ছা, তারপরে রয়েছে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটোর। তারপরে দেখো, বৃহত্তম বন্দর যদি দেয় তাহলে দেবে মুম্বাই। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র জামনগর, অথবা পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, তাও জামনগর। ঠিক আছে বন্ধুরা, এই কটা তোমরা শিল্প থেকে প্রশ্ন পড়ো, আশা করি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবার আসছি আমি মালভূমি, উপকূল, হ্রদ, মরুভূমি সাজেশনে। দেখো, তারপরে যদি আসে উচ্চতম হ্রদ, এটাও শর্ট প্রশ্নে আসতে পারে। উচ্চতম হ্রদের নাম কি? প্যাংগং হ্রদ। এইভাবেই তোমরা লিখবে, আর ব্র্যাকেটে কিন্তু অবশ্যই লিখে দেবে উচ্চতম হ্রদ। তারপরে এই পাশে আছে ডাল হ্রদ। এবার প্রশ্ন যদি দিয়ে দেয় এদিকে বৃহত্তম সাধু জলের হ্রদ, সেটা হবে উলার হ্রদ। বন্ধুরা, তোমরা ম্যাপ পয়েন্টিংটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য পেন দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু পেন দিয়ে একদম করবে না, পেন্সিল দিয়ে কাজটা করবে। তারপরে দেখো, রয়েছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মেঘালয় মালভূমি। এখানেও শর্ট প্রশ্ন মতো পড়তে পারে যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কি? মেঘালয় মালভূমি। তারপরে আসছে কি লোকটাক হ্রদ। তারপরে বন্ধুরা নিচের দিকে দেখো চিল্কা হ্রদ। চিল্কা হ্রদটা দেখো কোথা থেকে কতটা আমি খাঁজকাটাভাবে দিয়েছি। বন্ধুরা, আমার একটু ভুল হয়ে গেছে। দেখো, যেটা আমি বললাম না যে খাঁজকাটাটা চিল্কা হ্রদ, না, খাঁজকাটার সামনে দেখো রয়েছে একটা বিন্দু মতো আমি দিয়ে রেখেছি, সেইটা চিল্কা হ্রদ। আর ওই খাঁজকাটাটা যেটা বললাম সেইটা কিন্তু উত্তর সরকার উপকূল। দেখো বন্ধুরা, বৃষ্টির মতো ছিটে ছিটে করে যেটুকু আমি পয়েন্ট করেছি সেইটা কিন্তু বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেটা ব্র্যাকেটে নাম লিখবে কি? করমণ্ডল উপকূল। আবার শর্ট প্রশ্ন এটা এইভাবে পড়তে পারে। আর ওই দিকে দেখো, সেই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের ভিতরে দেখো আমি একটু গাঢ় করে বিন্দু করে দিয়েছি, সেটা হচ্ছে পুলিকট হ্রদ। তারপরে এই পাশে দেখো, এই দাগ দাগ করে যতটা আমি পয়েন্ট করেছি সেইটা হচ্ছে মালাবার উপকূল। আর ওই দাগের ভিতর দেখো একটা বড় করে পয়েন্ট করেছি, ওটা হচ্ছে ভেম্বানাদ বৃহত্তম কয়াল। আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে যে বৃহত্তম কয়ালের নাম কি, তখন তোমাদের ওরকম লিখতে হবে যে ভেম্বানাদ। তারপর আসছি দেখো কর্ণাটক উপকূল,
আর উপরে রয়েছে কঙ্কন উপকূল। দুটো চিহ্ন কিন্তু দুই রকম আছে, তোমরাও এরকম কিন্তু আলাদা আলাদা চিহ্ন দিয়ে পয়েন্টিং করবে। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমাদের প্রশ্ন আসবে যে ম্যাপে বৃহত্তম লবণাক্ত হ্রদ, তখন তোমাদের লিখতে হবে মানে পয়েন্টিং করতে হবে সম্বর হ্রদ। আচ্ছা, তারপরে এই পাশটায় দেখো উষ্ণতম অঞ্চল অথবা সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেটা হচ্ছে থর মরুভূমি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করবে, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আরও এরকম সাজেশনের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবার আসছি বন্ধুরা আমি পর্বত ও নদীর সাজেশন নিয়ে। দেখো প্রথমে আমি দিয়েছি কি কেটু, আর তার নিচেই রয়েছে কারাকোরাম পর্বত। ভালো করে লক্ষ্য করে দেখো, কেটুটা আমি একটু ত্রিভুজ মতো করে দিয়েছি, তারপরে কারাকোরাম পর্বতটা তার নিচে দিয়েছি। বন্ধুরা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে ম্যাপটা, তোমাদের না হলে কিন্তু এই পর্বতটা গুলিয়ে যাবে। তার নিচে রয়েছে জাসকর। তারপর দেখো রয়েছে পীর পাঞ্জাল। এবার পীর পাঞ্জালের নিচে রয়েছে নাঙ্গা পর্বত। এবার দেখো বন্ধুরা শিবালিক পর্বতটা কত বড়। প্রথমে কিন্তু এইভাবে পড়বে শিবালিক পর্বত, তারপর আবার এই পাশেও কিন্তু রয়েছে শিবালিক পর্বত, ঠিক আছে। এবার এই মাঝখানটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তারপর রয়েছে দেখো এই পাশে রাজমহল পর্বত, এরকম ছোট্ট করে এটা দেবে রাজমহল পর্বতটা। তারপরে এই পাশে রয়েছে আবার বিন্ধ্য পর্বত, তার নিচে রয়েছে সাতপুরা পর্বত, আর উপরের দিকে রয়েছে আরাবল্লী পর্বত। সবার নিচের দিকে দেখো রয়েছে নীলগিরি পর্বত। তাহলে আমি মোটামুটি পর্বতগুলো সব কটা তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি পর্বতগুলো এগুলো প্র্যাকটিস করলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দাঁড়া। তারপরে আমি আসছি নদীতে। দেখো রয়েছে এই আরাবল্লী পর্বতের উপরেই রয়েছে লুনি নদী। এই লুনি নদীর নিচে দেখো আমি তীর চিহ্ন দিয়ে রেখেছি। এরকমভাবে তোমরাও কিন্তু তীর চিহ্ন দেবে, কারণ নদীটা কোথায় বইছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমি এই তীর চিহ্নটা দিয়েছি। তোমরা যদি তীর চিহ্ন না দাও নাম্বার কিন্তু কেটে নেবে। তারপর এই পাশে আমি আসছি মহানদী। তার মহানদীর নিচে রয়েছে গোদাবরী, তারপরে রয়েছে কৃষ্ণা, তার একবারে নিচে রয়েছে দেখো কাবেরী। এইভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে নদীগুলো লিখবে। আশা করি বন্ধুরা এই ভিডিওটা দ্বারা তোমরা খুব উপকৃতই হবে। আবার পরের দিন আমি ম্যাপ নিয়ে আসছি, তোমরা এই কদিন এগুলো প্র্যাকটিস করো।